নমস্কার, আমি কুশ। ভূত এফএম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের গল্প পোড়ো কুয়ো। গল্পটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানাবেন। প্রতিদিন এই রকম গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখতে ভুলবেন না। শুরু করছি মৃত ভাইয়ের চিঠি। গল্পের নাম পোড়ো কুয়ো। চাঁদের আলো মেঘে ঢাকা। গ্রামটা ছোট, নাম ধুলিকুণ্ড। যতটুকু রাস্তা ততটুকু ধুলো। ঝুপড়ি ঘর, কাঁচা মাটির পথ, আর তার মাঝখানে এক প্রাচীন কুয়ো, যাকে সবাই ডাকে পোড়ো কুয়ো নামে। একদিন সন্ধ্যায় গ্রামে ফিরে এলো অরিন্দম, কলকাতার একজন তরুণ নৃবিজ্ঞানী, যার গবেষণার বিষয় বাংলার লোককথা ও ভূতের গল্প। তার মামাবাড়ি এই ধুলিকুণ্ড গ্রামেই। ছোটবেলায় এখানে আসা হয়েছে বহুবার, কিন্তু পোড়ো কুয়ো সম্পর্কে প্রথম শোনা গেল মেজমামার কাছে। ও কুয়োর ধালে যাস না কখনো। মেজমামা সতর্ক করেছিলেন, ওখান থেকে জল নয়, রক্ত উঠে আসে, শুধু রাত হলে। অরিন্দম মুচকি হেসে বলেছিল, মামা, রাত হলে তো কুয়াতেই কেউ যায়ই না। মামা গম্ভীর গলায় বলেছিল, একদিন গেলেই বুঝবি রাত আর দিন কিরকম ভেদ করে এই কুয়ো। গ্রামে এসেই অরিন্দম খেয়াল করল, সবাই সন্ধ্যের পরে কুয়োর আশেপাশে আসেই না, এমনকি পথচারীরাও ওই পাশ দিয়ে যায় না। গ্রামের স্কুলের পাশে বটগাছের নিচে কুয়োটা, তার চারপাশে পোড়া ছাইয়ের দাগ এখনও টিকে আছে, যেন কেউ বারবার আগুন দিয়েছে ওখানে। দুপুরবেলাও খুঁটিয়ে দেখল কুয়োটাকে। গা ছমছমে কিছু তো নয়, পুরনো ইট, কালো হয়ে যাওয়া পাথর আর জং ধরা লোহার ঘূর্ণি। তুমি এখানে কি করছ? পেছন থেকে ভেসে এলো এক কিশোরীর কণ্ঠ। অরিন্দম ফিরে দেখল বছর 16 মাধবী। আমি কুয়োটা দেখছিলাম। তুমি? ওইদিকে যেও না দাদা, রাত হলে ওখান থেকে কান্নার আওয়াজ আসে। কেউ বলতো, আমায় মুক্তি দাও। তুমি কি ভয় পাও? মাধবী জবাব না দিয়ে একদৃষ্টে তাকিয়ে রইল কুয়োর দিকে। সে রাতেই ঘটল অদ্ভুত কাণ্ড। অরিন্দম ঠিক করল রাত 12টায় কুয়োর পাশে যাবে, তার ক্যামেরা আর ভয়েস রেকর্ডার নিয়ে। সে পেশায় গবেষক, লোককথার বাস্তবতা যাচাই করাই তার কাজ। ঘড়িতে 12:04। কুয়োর পাশে পৌঁছে সে তাকাল। আকাশে চাঁদ অর্ধেক মুখ ঢেকেছে, গা ছমছমে নিস্তব্ধতা। হঠাৎ এক গুঞ্জন শুনল কুয়োর ভেতর থেকে। সে কাছে এগিয়ে গেল। ধীরে ধীরে কুয়োর ওপরের জলতলা লাল হয়ে উঠছে। সে রেকর্ডিং চালু করল, ক্যামেরার ফ্ল্যাশ জেলে ছবিও তুলল, কিন্তু ফ্রেমে কিছু ধরা পড়ছে না। একটাই সমস্যা, জলটা জল নয়, সেটা ঘন রক্ত। সে চিৎকার করে উঠল, এটা কি হচ্ছে? ঠিক তখনই কুয়োর ভেতর থেকে এক নারী কণ্ঠ ভেসে এলো, আমায় ছাড়ো, আমি শাস্তি পাইছি, কিন্তু এ শাস্তি আমার নয়। পরদিন সকালে গ্রামের পুরনো পুরোহিত বিনায়ক ঠাকুর মশাইয়ের সঙ্গে দেখা করল অরিন্দম। ঠাকুরমশাই, এই কুয়োটা কি আগে কখনো স্বাভাবিক ছিল না? ঠাকুরমশাই দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। এই কুয়ো 137 বছর আগে তৈরি হয়েছিল। এখানে একসময় এক জমিদারের অন্দরমহলের নারী পদ্মাবতী জ্যান্ত পুঁতে দেওয়া হয় এই কুয়োয়। কেন? অভিযোগ ছিল সে নাকি পরকীয়ায় লিপ্ত, কিন্তু গ্রামবাসী জানত সেটা মিথ্যে ছিল। জমিদারের ভাইপোর লালসা সে প্রত্যাখ্যান করেছিল। তার শাস্তি ছিল মৃত্যু। তাকে বেঁধে ফেলে আগুন জ্বালিয়ে জ্যান্ত পোড়ানো হয় কুয়োর গায়ে। অরিন্দম স্তব্ধ হয়ে যায়। তখন থেকেই রাত হলে রক্ত উঠে আসে। পদ্মাবতীর আত্মা বাঁধা পড়ে আছে এখানে, অপেক্ষা করছে মুক্তির। কিন্তু কিভাবে সেই মুক্তি হবে
সেটা কেউ জানে না। অরিন্দমের ঘুম ভেঙে গেল রাতে, ঠিক 3:03। তার ফোনে কেউ মেসেজ পাঠিয়েছে। অদ্ভুত ব্যাপার, গ্রামে তো ইন্টারনেট তো দূরের কথা, মোবাইল নেটওয়ার্কও নেই তেমন। অথচ সেই বার্তাটি স্পষ্ট লেখা, যদি তুমি আমাকে মুক্তি দিতে চাও তাহলে কাল রাতে আমার কাহিনী শুনে যেও, কুয়োর কাছে এসো একা। এই পদ্মাবতী। হাত কাঁপছিল অরিন্দমের। রক্ত উঠে আসা, মাধবীর কান্না শোনা, কুয়োর গর্জন, সব মিলিয়ে মনে হচ্ছিল যেন সে ধীরে ধীরে ঢুকে পড়ছে এক ভয়ঙ্কর ফাঁদে। পরদিন সকালে সে আবার গেল ঠাকুরমশাইয়ের কাছে। ঠাকুরমশাই, পদ্মাবতীর মৃত্যুর সময়ের কোনো নথি আছে আপনার কাছে? যেমন কোনো চিঠি, দলিল বা কেউ কিছু লিখে রেখে গেছে নাকি? ঠাকুরমশাই মাথা নেড়ে বললেন, একটা মাত্র পুরনো পাণ্ডুলিপি আছে, রামসুন্দর মশায়ের লেখা। উনি ছিলেন সেই সময়ের প্রধান নথিকার। ওনার লেখা ডায়েরি রাখা আছে মন্দিরের পিছনে কাঠের সিন্দুকে। অরিন্দম ডায়েরিটি হাতে পেল। পাতাগুলো পচা, ভাঙা, তবে এক জায়গায় লাল কালিতে লেখা, আজ জমিদারের ভাইপো রুদ্রর প্রত্যাখ্যান করেছিল পদ্মাবতী। সে চিৎকার করছিল, আমি নির্দোষ, আমি ভালোবাসি আমার স্বামীকে। তবুও তাকে আগুনের ভেতর ফেলে দিল। ঈশ্বর তাকে রক্ষা করুন। সন্ধেবেলা অরিন্দমের সাথে আবার দেখা হল মাধবীর। সে বলল, তুমি কাল রাতে আবার গেছিলে না কুয়োর পাশে? অরিন্দম বিস্মিত, তুমি জানলে কি করে? মাধবী চোখ নামিয়ে বলল, আমি অনেক রাত পর্যন্ত জেগে থাকি। আমি জানি পদ্মাবতী কাকিমা তোমার সাথে যোগাযোগ করেছে। তুমি কাকিমা বললে? মাধবী জবাব দিল না। কিছুক্ষণ চুপ করে থেকে সে বলল, আমার দাদু বলতেন আমাদের রক্তে পদ্মাবতীর স্রোত আছে, আমি তার বংশধর। অরিন্দম বিস্ময়ে তাকিয়ে রইল। তুমি বলতে চাও তুমি পদ্মাবতীর? হ্যাঁ, আমার ঠাকুরদা ছিল পদ্মাবতীর ছোট ভাই। উনি চিরকাল ছায়ার মধ্যে থাকতেন, কুয়োর কাজ ঘেঁষতেন না। আমি শুনেছি প্রতি 2 প্রজন্ম অন্তর পদ্মাবতীর আত্মা বেছে নেয় কাউকে, যার সাহায্যে সে মুক্তি পেতে পারে। অরিন্দম ধীরে ধীরে অনুভব করল, তার এই গবেষণা আর কৌতূহলকে ঈশ্বর হয়তো কিছু একটার জন্যই পাঠিয়েছে এখানে। রাত 12টা। আবার কুয়োর কাছে একা গেল অরিন্দম। চারদিক নিস্তব্ধ। ফ্ল্যাশলাইটের আলোয় সে কুয়োর জলতলায় তাকাল। অন্ধকারের মধ্যে থেকে ধীরে ধীরে আবির্ভূত হল এক নারীর অবয়ব। আগুনে পোড়া গায়ে, কঙ্কালসার শরীর, ছেঁড়া শাড়ি, অর্ধেক চুল পড়ে গেছে, কিন্তু চোখ দুটো ভরে আছে কান্নায়, অভিশাপে আর মুক্তির আরতিতে। তুমি কি সত্যি আমাকে মুক্তি দিতে চাও? অরিন্দম কাঁপা গলায় বলল, হ্যাঁ, কিন্তু কিভাবে? আমার শেষ ইচ্ছা পূরণ করো। আমার প্রেমিকের নাম ছিল বিশ্বজিৎ। সে এখনও আছে, পুনর্জন্ম হয়েছে তার, এই গ্রামেই। তাকে খুঁজে বের করো। আমাকে চিঠি লিখতে দিয়েছিলাম, সেটা কুয়োর গায়ে পাথরে লুকোনো। চিঠিটা ওকে দাও, তাহলেই আমি শান্তি পাব। পরদিন সকালে অরিন্দম গেল কুয়োর গায়ে খুঁজতে। মাধবীর সাহায্যে তারা একটা জায়গায় পেল ঢাকনা দেওয়া পুরনো শিলালিপি। ভেঙে খুলতেই দেখা গেল একটি কাগজ, পুরনো, তবে অক্ষর এখনো স্পষ্ট। চিঠিতে লেখা, বিশ্বজিৎ, আমি জানি তুমি আমার অপেক্ষায় থাকবে না। আমার মৃত্যু অনিবার্য। আমি জানি তুমি নির্দোষ, তুমি আমাকে ভালোবেসেছিলে। আমি তোকে ভুলিনি। হয়তো কোন জন্মে আবার দেখা হবে। পদ্মা। অরিন্দম ঠিক করল সে খুঁজে বের করবেই এই জন্মে বিশ্বজিৎ কোথায়। গ্রামে সকালটা যেন আজ অন্য রকম। কুয়োর চারপাশে ঘোরাফেরা করছে কিছু কাক, দূরে দাঁড়িয়ে মাধবী মাটি খুঁটে কিছু একটা খুঁজছিল। অরিন্দমের চোখে ঘুম নেই। আগের রাতের কথা বারবার মাথায় ঘুরছে। বিশ্বজিৎ, পদ্মাবতীর প্রেমিক, যার পুনর্জন্ম হয়েছে এই গ্রামেই। কিন্তু সে কে? গ্রামে যত লোক আছে তাদের অনেকেই বয়সে অগ্রসর, কেউ কেউ স্মৃতিভ্রংশের শিকার,
আবার কেউই নিজেকে বিশ্বজিৎ নামে চেনে না। বটগাছের তলায় প্রতিদিন বিকেলে বসেন এক বৃদ্ধ, নাম ভোলানাথ ঘোষাল। বয়স ৮০-র ওপর, মুখে সাদা দাড়ি, গলায় রুদ্রাক্ষের মালা। কেউ তাকে পাগল ভাবে, কেউ সাধু। সারাদিন একা একা কথা বলেন, বাতাসে হাত নাড়েন। সেদিন অরিন্দম গিয়ে বসল তার সামনে। ভোলানাথ হঠাৎ হেসে উঠলেন। তুই এলি? পদ্মা তোকে পাঠিয়েছে, তাই না? অরিন্দম কেঁপে উঠল। আপনি কি বলছেন? শুধু তুই বুঝবি, কারণ আমি তাকেই খুঁজে চলেছি, সেই জন্ম থেকে যাকে আগুনে পোড়ানো হয়েছিল। পদ্মা, আমার পদ্মা। চোখ দিয়ে জল গড়াচ্ছে বৃদ্ধের। অরিন্দম ধীরে ধীরে বুঝতে পারল, এই বৃদ্ধই সেই বিশ্বজিৎ। নতুন শরীরে, নতুন নামে জন্ম নেওয়া হলেও স্মৃতি অম্লীন রয়ে গেছে। অরিন্দম ধীরে ধীরে পকেট থেকে চিঠিটা বের করল। মাধবীর হাতের লেখায় পরিষ্কারভাবে অনুবাদিত সেই পদ্মাবতীর শেষ চিঠি। চিঠি বৃদ্ধ ভোলানাথের হাতে দিয়ে সে বলল, এই চিঠি পদ্মাবতীর। ও বলেছিল এই চিঠি পেলেই সে শান্তি পাবে। ভোলানাথের হাত কাঁপছে। সে কাগজটা চোখের কাছে নিল, পড়ল ধীরে ধীরে, বারবার। সে আমায় ক্ষমা করেছে, সে আমায় ভুলেনি। হঠাৎ কুয়োর দিক থেকে এক হালকা বাতাস উঠল, গা ছমছমে, অথচ আর ভয় লাগছে না। একটা কোকিল ডাকল, যেন অনেক দিন পরে। মাধবী পেছন থেকে এসে বলল, তুমি অনুভব করছো ও বিদায় নিচ্ছে? অরিন্দম তাকিয়ে দেখল, কুয়োর জলের রং আবার স্বচ্ছ হয়ে উঠছে, লাল রক্তের চিহ্ন নেই, প্রতিফলন ভাঙছে না, কুয়োর নিচের অন্ধকার আর কেঁদে উঠছে না। সেই রাতটা ছিল সম্পূর্ণ শান্ত। কুয়ো থেকে কোনো আওয়াজ আসেনি, কোনো কাঁদা আলো, কোনো ভয়ঙ্কর ছায়া নয়। ভোলানাথ কুয়োর কাছে গিয়ে ধীরে ধীরে মাটিতে বসে পড়লেন। তুই এখন মুক্ত, আমি আর তোকে দেখতে পাবো না পদ্মা, কিন্তু এবার ঘুমোতে পারবো আমি। সেই রাতেই ভোলানাথ ঘুমিয়ে পড়েন চিরতরে। সকালে গ্রামবাসী ভিড় করেছিল কুয়োর চারপাশে। সবাই অবাক, কুয়োর পানি এখন টলটলে। কেউ কেউ জল তুলে ঘরে নিয়ে যাচ্ছে। অবশেষে অভিশাপ কেটে গেছে। শুধু এক গবেষক আর এক উত্তরসূরির সাহসী পারল পদ্মাবতীর আত্মাকে শান্তি দিতে। এক সপ্তাহ পরে অরিন্দম ফিরে যাচ্ছিল কলকাতায়। স্টেশনে মাধবী এসে বলল, আমরা অনেক কৃতজ্ঞ দাদা, পদ্মা কাকিমা যেখানেই থাকুন শান্তিতে থাকবেন এখন। অরিন্দম মৃদু হেসে বলল, ভবিষ্যতে যদি কেউ বলে কুয়ো থেকে রক্ত উঠত, বলো সেটা ভালোবাসার ইতিহাস ছিল, অভিশাপ নয়, অপমানিত ভালোবাসার আরতি। ট্রেন চলে গেল। পেছনে ধূলিকুণ্ড রয়ে গেল, আর মাঝে পড়ে রইল এক কুয়ো, যা একসময় রক্ত দিত, এখন দায় মুক্তি।